বাংলা ভাষা ও সাহিত্যের ডিজিটাল ক্লাসে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আরেকবার স্বাগত জানাই। দ্বাদশ শ্রেণীর সাহিত্য চর্চায় যে কবিতাগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি কবিতা হলো মহুয়ার দেশ। আজ আমরা মহুয়ার দেশ এই কবিতাটি নিয়ে আলোচনা করব, পাশাপাশি কবিতাটি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো জানিয়ে দেব। কবিতাটিতে সরাসরি যাওয়ার পূর্বে আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে অবহিত হব। কবি সমর সেন। জন্ম 1916 10ই অক্টোবর, মৃত্যু 1987 খ্রিস্টাব্দের 23 অগস্ট। শিশুকাল থেকে অত্যন্ত মেধাবী এই মানুষটি। কলকাতাতেই তার শিক্ষা জীবন সমাপ্ত হয়েছিল, শুরুও হয়েছিল সেখানেই। এবং লক্ষণীয়, তিনি মস্কোতে, রাশিয়ার মস্কোতে রুশ ভাষাতে পরীক্ষা দিয়ে প্রথম স্থান লাভ করেছিলেন। এই জায়গা থেকে তার মেধাবীর ভাবনার রূপকে আমরা খুঁজে পেতে পারি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী স্বর্ণপদক লাভও করেছিলেন। শ্রীহর্ষ পত্রিকায় তৎকালীন সময় শিক্ষার্থীদের জন্য আন্তর বিশ্ববিদ্যালয় পত্রিকা ছিল শ্রীহর্ষ, যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন রকমের গল্প কবিতা এগুলো প্রকাশিত হতো। সেই শ্রীহর্ষ পত্রিকায় তিনি প্রথম যে কবিতা লিখেছিলেন তুমি ও আমি নামে একটি কবিতা। এরপর থেকেই তার সাহিত্য জগতে একটু একটু করে এগিয়ে আসা। তিনি সাংবাদিকতার পেশায় চলে আসেন পরবর্তী সময়ে। সে সময় তিনি দ্য স্টেটমেন্ট, হিন্দুস্তান এই সকল পত্রিকায় কাজ করেছিলেন এবং লক্ষণীয় অল ইন্ডিয়া রেডিও সেন্টারেও তিনি কাজ করেছিলেন দীর্ঘদিন। ফ্রন্টিয়ার এবং নাও নামে দুটো ইংরেজি পত্রিকার সম্পাদনাও করেছিলেন তিনি। এবং সর্বতোভাবে সাংবাদিকতার পেশাকেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। আর সে কারণেই শহরের আনাচে কানাচে ভারতবর্ষের বৃহৎ ধরনের শহরগুলিতে তার পদার্পণ ছিল বারে বারে। দিল্লিতে দীর্ঘদিন কাটিয়েছিলেন। তাই শহরের বা নগর জীবনের ক্লান্তিময় অধ্যায় তাকে বারে বারে বিষণ্ণ করে তুলত। বুদ্ধদেব বসু এবং প্রেমেন্দ্র মিত্র এই দুই সাহিত্যিকের বিভিন্ন পত্রিকায় তিনি সহ সম্পাদক হিসেবে কাজও করেছিলেন দীর্ঘদিন। এবং এই দুজন সাহিত্যিকের সান্নিধ্যে আসবার সুযোগ লাভ করেছিলেন তিনি। তার কবিতার মূল বিষয় সম্পর্কে একটু বলি। কবি সমর সেনের কবিতার মূল বিষয় হল ব্যক্তি মনের সংঘাত এবং শূন্যতার হাহাকার। ব্যক্তি মনের সংঘাত এবং শূন্যতার হাহাকার থেকেই তার সাহিত্য সৃষ্টি হয়েছে, অধিকাংশ কবিতা সৃষ্টি হয়েছে। আসলে যখন সংকট আর পারিপার্শ্বিক ভণ্ডামি একটা মানুষকে, বিশেষ করে একজন সাহিত্যিককে একটু একটু করে প্রভাবিত করতে থাকে, তখন তার বহিঃপ্রকাশ ঘটে সেই সাহিত্যিকের সাহিত্য রচনার মধ্য দিয়ে। কবিও ঠিক তাই করেছেন। সাম্যবাদী আদর্শে বিশ্বাসী কবি, সমাজ বদলের স্বপ্ন দেখতেন। সমাজ বদলের স্বপ্ন দেখতেন ঠিকই, কিন্তু সাম্যবাদী আদর্শে বিশ্বাসী হয়েও যখন দেখেছেন সেই আদর্শের বারে বারে কোথায় যেন পতন, সেই আদর্শের পতনের কারণে তিনি বাধ্য হয়ে বলেছিলেন এখন আর কবিতা লিখে হবে না, তরবারি চাই, যুদ্ধ করতে হবে। সুতরাং সমাজ পরিবর্তনের ইচ্ছে মনের মধ্যে থাকলেও সেই ইচ্ছে বাস্তবে রূপ পায়নি। তাই কবি বাধ্য হয়েছিলেন মনের মধ্যে আক্ষেপ, দুঃখ, বেদনা, যন্ত্রণার বহিঃপ্রকাশ সাহিত্যের মধ্য দিয়ে ঘটাতে। তিনি গদ্য ছন্দেই আজীবন কবিতা লিখেছেন।
গদ্য ছন্দকেই তিনি তার কবিতার বাহন করেছিলেন। আসলে কবি মনে করতেন মানুষের জীবনে পদ্যের ছন্দ আর নেই, তাই গদ্যের ছন্দেই তিনি তার সাহিত্য রচনা করেন। এই প্রসঙ্গে কবি বিষ্ণু দেখে তিনি জানিয়েছিলেন, গদ্য কবিতা কেন, কোন কবিতা সম্বন্ধেই এখন আর উৎসাহ নেই। আসলে অভিমানী কবি, পারিপার্শ্বিক জীবন সম্পর্কে, পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থা সম্পর্কে তার আঘাত মনকে প্রভাবিত করেছিল। তাই তিনি কোথায় যেন উৎসাহহীন হয়ে পড়েছিলেন জীবনের অন্তিম লগ্নে, অন্তিম ক্ষণে। আমরা সেই কবির একটি কবিতা পড়ছি আজ, মহুয়ার দেশ। মহুয়ার দেশ বলতে আসলে সেই সাঁওতাল পরগনার কথা বোঝানো হচ্ছে। ছোট নাগপুর মালভূমি অধ্যুষিত ঝাড়খণ্ড, বিহার এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের সেই সকল স্থান যেখানে গাছপালা অধ্যুষিত, মহুয়া গাছের প্রাধান্যপূর্ণ সেই ভূমি, যে ভূমিতে অক্সিজেনের প্রাধান্য অনেক বেশি, প্রাকৃতিক বৈচিত্র্য তো আছেই, মন প্রাণ আকর্ষণ করে। আসলে নাগরিক রূঢ় বাস্তবতার শাসনের মধ্যে যখন একটি মানুষ ডুকরে ডুকরে কাঁদতে থাকে, তখন সেখান থেকে মুক্তির পথ খুঁজে নেওয়ার জন্য তাকে যেতে হয় মেঘমধির মহুয়ার দেশে। মনের পরিবর্তনের কারণে যে প্রকৃতিকে ভালোবাসে সে প্রকৃতির কোলে ছুটে যায়। কবি সমর সেন নাগরিক চেতনায় উদ্বুদ্ধ একজন মানুষ, সাম্যবাদী আদর্শে উদ্বুদ্ধ একজন মানুষ। তাই শহুরে ক্লান্তি যখন তার দেহ মনকে আকর্ষণ করত, তখন তিনি ছুটে যেতে চাইতেন মেঘমদির মহুয়ার দেশে। মহুয়ার দেশ, এই মহুয়ার দেশের অর্থাৎ মেঘমদি মহুয়ার দেশের মধ্যে, সেখান থেকে কবি খুঁজে পেতেন বেঁচে থাকার প্রেরণা, বেঁচে থাকার স্বপ্নগুলো ছড়িয়ে আছে সেখানে যেন। তাই সেখানে ছুটে যেতেন বারে বারে। মহুয়ার দেশ কবিতাটির মধ্যে আমরা একদিকে যেমন দেখব নাগরিক জীবনের ব্যস্ততা, ঠিক তার উল্টো দিকে মেঘমধির মহুয়ার দেশে দাঁড়িয়ে আছে নাগরিক জীবনের নিস্তব্ধতা, প্রকৃতির নিস্তব্ধতা। নাগরিক জীবনের ব্যস্ততা, প্রকৃতির নিস্তব্ধতা, এই দুটি বিষয় মিলেমিশে মহুয়ার দেশ কবিতার মধ্যে এক অপরূপ রূপে আমাদের সামনে প্রকাশ পেয়েছে। কবিতার প্রথম পর্বে আমরা দেখি কবি বলছেন, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। কবি এই স্থানে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে, সন্ধ্যার জলস্রোত শব্দটি ব্যবহার করলেন। অলস সূর্য সন্ধ্যার জলস্রোতে কি এঁকে দেয়? গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ। একদিকে যেমন প্রকৃতির কথা প্রকাশ পেয়েছে স্থানের মধ্যে, ঠিক তেমনি রূপচিত্রময়তা তাও কিন্তু অবস্থান করছে। সন্ধ্যাকে জলস্রোতের সঙ্গে তুলনা করলেন কেন? প্রাসঙ্গিকভাবে বলি, শহুরে জীবনের ক্লান্তি, অবসন্নতা, দিনের শেষ। দিনের শেষে কি হয়? আমরা প্রকৃতির বুকে দেখি সূর্য যেন অলস হয়ে পড়ে। সারা দিনের কাজের শেষে সূর্য তার নৈবেদ্যের ডালি নিয়ে অস্তমিত হয়, আগামী দিন আসবে সে কথা বলে। তাই অস্তমিত সূর্যের আলোয় সারা প্রকৃতি রাঙিয়ে যায়, ক্লান্ত সূর্য যেন অস্তমিত হতে থাকে। তাই কবি বললেন অলস সূর্য, দিনের শেষের সূর্যকে। ঠিক তেমনি ভাবে একটি মানুষ সারা দিনের কাজের শেষে সন্ধ্যার সময়ে জনস্রোতে মিশে তার ঘরে ফেরে। কবি সন্ধ্যার জলস্রোত বলেছেন। জলস্রোত মানে অসংখ্য জলের অবস্থান। ঠিক তেমনি ভাবে শহুরে জীবনে অসংখ্য মানুষ জলের স্রোতের ন্যায় সকালবেলায় কাজে নিয়োগ হয়, আবার সন্ধ্যাবেলায় সেখান থেকে ফিরে আসে ঘরে, ক্লান্ত জীবনকে সঙ্গে নিয়ে,
ক্লান্ত দেহ মনকে সঙ্গে নিয়ে, যেমন ভাবে সূর্য সারা দিনের শেষে তার অলসতাকে সঙ্গী করে ঘরে ফেরে। কবি নাগরিক জীবনের সঙ্গে প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটালেন এখানে। কবি দেখেছেন সূর্য যখন অস্তমিত হয় তখন গলিত সোনার মতো উজ্জ্বল আরো স্তম্ভ সে রচনা করে যায়। কোথায়? জলে। আসলে পশ্চিম দিগন্তে সূর্য যখন অস্তমিত হয় তার আলোয়, তার আবির রঙা আলোয়, তার লালাভ বর্ণে সারা দিক উদ্ভাসিত হয়। জলের নিম্ন দেশে, তলদেশে যেখানে অন্ধকার জমাট বেঁধে থাকে, সেখানে যদিও আলো সম্পূর্ণভাবে পৌঁছতে পারে না, তা সত্ত্বেও সূর্যের আলোয় জলের উপরে এক অদ্ভুত আলো স্তম্ভ রচনা করে। তা দেখে মনে হয় গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ। গলে যাওয়া সোনার রঙেই তা উদ্ভাসিত হয়। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, সে যেন বলতে চায় আগামী দিনে তার আগমন বার্তা। তাই আগুন লাগায় জলের অন্ধকারে ধূসর ফেনার মধ্যে। সেই উজ্জ্বল স্তব্ধতায় একদিকে উজ্জ্বলতা, ঠিক অন্যদিকে স্তব্ধতা। জলের অন্ধকারে ধূসর ফেনায়, অর্থাৎ জলের নিচে অন্ধকার অবস্থান করছে, তা স্তব্ধতার প্রতীক। অন্যদিকে সূর্যের আলো, তা উজ্জ্বলতার প্রতীক। বিষয়টা হলো আগামী সময় সূর্য অস্তমিত হচ্ছে, অন্ধকার নেমে আসবে, তা স্তব্ধতায় পরিণত হলো। আর অন্যদিকে সূর্য তার আলোয় আলোকিত করেছে ভুবন, তাই সেই উজ্জ্বল স্তব্ধতায়। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অপূর্ব সুন্দর দুটো লাইন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। দিনের শেষে দূষণের মাত্রাটা শহুরে জীবনে অত্যন্ত বেড়ে যায়। আর সেই দূষণের মাত্রা বারবার ফলে বেড়ে যাওয়ার ফলে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস তা যথেষ্ট ব্যাঘাতপূর্ণ হয়। কবি সেই ব্যাঘাতপূর্ণ নিঃশ্বাস প্রশ্বাসকে এখানে বললেন বঙ্কিম নিঃশ্বাস, অর্থাৎ বাঁকা শ্বাস, অর্থাৎ সরলতাপূর্ণ নয়, অর্থাৎ আমাদের জীবনের জন্য উপযুক্ত নয়, স্বাস্থ্যের জন্য উপযুক্ত নয়। তাই কবির দৃষ্টিতে ধোঁয়াপূর্ণ দিনের শেষের নিঃশ্বাস সত্যি বঙ্কিম নিঃশ্বাস। ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অর্থাৎ তাকে সঙ্গী করে আমরা যখন ঘরে ফিরে আসি, সঙ্গী করে আমরা যখন সেই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে ঘরে ফিরে আসি, তখন তা শীতের দুঃস্বপ্নের মতো মনে হয়, মানে আগামী দিনে অসুস্থতার ইঙ্গিত দেয়। শীতের দুঃস্বপ্ন। শীতের দুঃস্বপ্ন কে? শহরে ওই রাস্তার পাশে পড়ে থাকা পোশাকহীন ছেলেটি। শীতকাল, কষ্টের মধ্যে পোশাকহীন ছেলেটি পড়ে আছে। তা যেমন দুঃস্বপ্ন এঁকে দেয়, কবি আসলে সাম্যবাদী। তাই চান কবি সমস্ত মানুষের সহাবস্থান, সহানুভূতিশীলতা, সহমর্মিতা। কিন্তু তা লঙ্ঘিত হয় আমাদের সমাজ ব্যবস্থায়। কবি তাই আহত হয়েছেন। তাই শীতের দুঃস্বপ্ন দেখেন কবি, যে শীতের আগমনের সঙ্গে সঙ্গে দুঃস্বপ্ন দেখেন এই পোশাকহীন সেই বাচ্চাটি রাস্তার পাশে পড়ে আছে। তা কবির কাছে দুঃস্বপ্ন। যেমন ভাবে কবির কাছে দুঃস্বপ্ন দিনের শেষে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস আমাদের জীবনকে বিষিয়ে তোলে, আগামী সুস্থ জীবনকে অসুস্থ করবার ইঙ্গিত দেয়। দুটি মিলেমিশে অপূর্ব রূপ ও চিত্রময়তা অঙ্কন করলেন কবি। এরপরে আসি অনেক অনেক দূরে, মেঘ মদির মহুয়ার দেশ। অনেক দূরে মেঘমদি মহুয়ার দেশ বলতে কোন স্থানকে বুঝিয়েছেন কবি? বলে দিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছ। সেই সাঁওতাল পরগনা, ছোটনাগপুর মালভূমি অধ্যুষিত শাল পিয়ালের জঙ্গলে ঘেরা ভূমি। অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। কিন্তু তবুও শীতের দুঃস্বপ্নের মতো রাত সন্ধ্যা বেলায় যখন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, তখন আমাদের বারবার মনে পড়ে নাগরিক জীবনের ক্লান্ত অধ্যায়, ক্লান্তিপূর্ণ ভাব আমাদের মনে করিয়ে দেয় মেঘমদির মহুয়ার দেশে একবার পাড়ি দিলে কেমন হয়। আসলে প্রাপ্তিহীনতা যখন বারে বারে জেগে ওঠে, তখন প্রাপ্তির কথা স্মরণ পড়ে। ঠিক তেমনি এখানে প্রকৃতির নিস্তব্ধতায় কবি ফিরে যেতে চান। তখন দিনের শেষে শহরের কোলাহল আর শহরের দূষণ কবিকে ব্যথিত করে, দেহ মনে ব্যথিত করে। তখন তিনি ফিরে যেতে চান মেঘমদির মহুয়ার দেশে। কারণ সেখানে আছে দুধারেই ছায়া ফেলে দাঁড়িয়ে
দেবদারুর দীর্ঘ রহস্য। দেবদারু গাছের দল দীর্ঘ রহস্য রচনা করেছে সেখানে। কি দীর্ঘ রহস্য? প্রকৃতির অন্তর্নিহিত সুর সেখানে অবস্থান করছে। এসো, আমার কাছেই তুমি বেঁচে থাকো। শহরের আর নগরের ক্লান্তময় জীবন থেকে, জীবনের মধ্যে তুমি যখন একটু একটু করে শ্বাস রোধ হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যেতে চাইবে, দেবদারুর দীর্ঘ রহস্য তখন তোমাকে ডেকে বলবে, এসো আমার কাছে, আমি তোমায় প্রাণ প্রদান করব। তাই দেবদারুর দীর্ঘ রহস্য। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। দেবদারুর দীর্ঘ রহস্যের মধ্যে কবি পৌঁছে গেলেন, কিন্তু পৌঁছে যাওয়ার পর কবি কি অনুভব করেন? দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। দূর সমুদ্র, কোন সমুদ্র? যে সমুদ্রে জল আছে? না, এখানে সেই সমুদ্র যে জনসমুদ্র থেকে কবি ছুটে এসেছেন মেঘমদির মহুয়ার দেশে একটু প্রশান্তি প্রাপ্তির আশায়। সেই জনসমুদ্রের দীর্ঘশ্বাস কবিকে আবার চিন্তিত করে তোলে, ব্যথিত করে তোলে। তাই কবির দেবদারুর মহুয়ার দেশে পৌঁছে যাওয়ার পর রাতের যে নির্জন নিঃসঙ্গতা তাকে আলোড়িত করে ফেলে বারে বারে এই দীর্ঘশ্বাস। বিষয়টা কি দাঁড়ালো? মেঘমদির মহুয়ার দেশে কবি পৌঁছে গেলেন নগরের ক্লান্ত অধ্যায় থেকে নিজেকে নিষ্কৃতি দেবার স্বার্থে। কিন্তু তা কি প্রশান্তি দিল কবিকে? না, কবি জানেন সেখানে পৌঁছে যাওয়া মানে আবার তাকে এক সময় ফিরে আসতে হবে শহরের সেই কোলাহল অধ্যায়ে। তাই কোলাহল অধ্যায়ে ফিরে আসার দীর্ঘশ্বাস কবিকে আবার ব্যথিত করতে শুরু করলো। তাই নগরের জনসমুদ্রের দীর্ঘশ্বাস কবির সেই ক্ষণিকের সময়ের রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করতে থাকে, এই কথা বলে যে তুমি তো আবার আমার কাছে ফিরে আসবে। ফলে তখন ব্যথা আরো জাগে, মন আর দেহ দুই আরো ক্লান্ত হতে শুরু করে যে এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকেও আমাকে আবার পরবর্তীতে ফিরে যেতে হবে শহরের নগরের কোলাহলের মধ্যে। এখানে কবি সে কথা বললেন, আমার ক্লান্তির উপরে নামুক ঝরুক মহুয়া ফুল। নামুক মহুয়ার গন্ধ। কবি তখন যখন এই ক্লান্ত অধ্যায়ে থেকে মুক্তি পাবার জন্য পৌঁছে গেলেন মেঘমদির মহুয়ার দেশে, কিন্তু সেখানে গিয়েও তার মনে, দেহে মনে বারবার প্রভাব আসতে শুরু করলো নগরের কোলাহলের দীর্ঘশ্বাস। তখন তিনি চান তার উপরে মহুয়ার ফুলের গন্ধ নেমে আসুক। মেঘমদির মহুয়ার দেশের মহুয়ার ফুলের মাদকতায় তিনি আচ্ছন্ন হয়ে নিজেকে হারিয়ে ফেলতে চান প্রকৃতির মধ্যে। আসলে কবি প্রকৃতির মধ্যে ফিরে গিয়ে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যেতে চান। অন্তরের সৌন্দর্যের টানে, প্রকৃতির সৌন্দর্যের টানে মাখামাখি করে কবি যেন মিলেমিশে একাকার হতে চান সেখানে। দ্বিতীয় স্তবকে আসি এবার। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। মেঘমদির মহুয়ার দেশ কোথায় আছে? অনেক অনেক দূরে। সেই মেঘমদির মহুয়ার দেশে কবি ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে তারপর সেখান থেকে সেখানে অবস্থান করতে শুরু করলেন। কিন্তু ক্লান্ত জীবন তাকে প্রশান্তি দিল না। তাই মহুয়ার ফুলের মাদকতা সেবন করতে চাইলেন তিনি। দ্বিতীয় স্তবকে এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। নিঃসঙ্গতা, নীরবতা দুই ব্যথিত হচ্ছে। প্রথমে ব্যথিত হলো কিভাবে? দূর সমুদ্রের দীর্ঘশ্বাসে, জনসমুদ্রের দীর্ঘশ্বাসে। এবার রাতের অন্ধকার, মহুয়া ফুলের মাদকতায় তিনি পূর্ণ হয়ে রাত্রি যাপন করতে চাইলেন, কিন্তু তবু সেই মহুয়া ফুলের মাদকতার মধ্যেও তাকে বারে বারে ব্যাঘাত করছে জঙ্গলের মধ্য থেকে আসা কয়লা খনির গভীর বিশাল শব্দ। কয়লা খনির গভীর বিশাল শব্দে তার বারে বারে ঘুম ভেঙে যাচ্ছে। তারপর সকাল হলো। তিনি সকালে উঠে দেখলেন শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। যে মানুষেরা সারা রাত কয়লা খনির খনন কার্যে লিপ্ত ছিল তারা সকালবেলায় কয়লা নিয়ে ফিরে আসছে। তাদের দেহ
কয়লার কালিমায় লিপ্ত। তাদের চোখ ঘুমহীন, কিন্তু সেই ঘুমহীন চোখে হানা দিয়েছে ক্লান্ত দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্ন কিসের? কবি এখানে দুরকম দুঃস্বপ্নের কথা বলবেন। এক প্রকৃতি ধ্বংসের দুঃস্বপ্ন, আগামী সময় অবশ্যম্ভাবী নিজেদের অস্তিত্ব সংকটের কথা এই ধুলোর কলঙ্ক যেন জানান দেয়। আর দ্বিতীয়ত, আইনকে ফাঁকি দিয়ে প্রকৃতিকে ধ্বংস করবার প্রচেষ্টা, বেআইনি কর্মে নিজেকে নিযুক্ত করা, তাও তো কলঙ্কিত অধ্যায়। তাদের জীবনে দুই কলঙ্কিত অধ্যায় কয়লার কালি হয়ে সমস্ত দেহে আবরিত হয়ে আছে। কবি তাই দেখলেন সকালে উঠে। আসলে কবি দেখলেন সে নীরব, নিঃসঙ্গ, নিস্তব্ধ প্রকৃতির বুকে গিয়েও প্রশান্তি নেই, তাও একটু একটু করে ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে। তাই প্রশান্তি কোথায়? নাগরিক কোলাহল থেকে নিষ্কৃতির জন্য আমরা পৌঁছে যাই কখনো কখনো প্রকৃতির বুকে, কিন্তু সেখানেও মানুষের হাত পৌঁছে গেছে, ভয়ঙ্কর মানুষের হাত। তারা চায় না প্রকৃতিকে প্রশান্তি দিতে, তারা নিজেরাই নিজেদের অস্তিত্বকে সংকটের মুখে ঠেলে দিতে চায় বারে বারে। কবি এই কবিতার মধ্য দিয়ে যেন সে কথাই আসলে বলতে চাইতেন। প্রকৃতি এবং পরিবেশ, প্রকৃতি এবং অনৈতিক কর্ম মিলেমিশে এখানে একাকার হয়েছে। তাই অনৈতিক কর্মের সঙ্গে সামিল এই মানুষগুলোর দেহে যে কয়লার ধুলো অবস্থান করছে, তা কবির দৃষ্টিতে ধুলোর কলঙ্ক। মহুয়ার দেশ কবিতায় এভাবেই কবি নাগরিক জীবন থেকে নিষ্কৃতি এবং সেখানে পৌঁছে আবার দেহ মনের কষ্ট, তা প্রকাশ করলেন কবিতার মধ্য দিয়ে। আমরা এবার কয়েকটি প্রশ্ন সম্পর্কে একটু জেনে নেব। তোমরা এগুলো লিখে নেবে, লিখে নিয়ে প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে সম্ভব হলে, আর যদি সম্ভব না হয় তাহলে নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করে নিও। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। মেঘমদির মহুয়ার দেশ কি বলে দিয়েছি, তা নিয়ে কবি যে স্বপ্নের জাল বুনেছেন। স্বপ্নের জাল বুনেছেন ঠিকই, কিন্তু সেই স্বপ্ন কি সত্যি সার্থকতা পেয়েছে? না, সেই স্বপ্ন ভঙ্গের কথা এই কবিতায় আছে। তাহলে স্বপ্নের জাল বুনেছেন যদি হয়, তাহলে প্রথম স্তবকের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব, নামক মহুয়ার গন্ধ অবধি। অর্থাৎ কবি নাগরিক কোলাহল থেকে মুক্তি পেয়ে মেঘমদির মহুয়ার দেশে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে মেঘমদির মহুয়ার দেশে নিজেকে সমর্পণ করলেন এবং তার ক্লান্তির উপরে মহুয়ার ফুল, মহুয়ার গন্ধ নেমে আসার পর দেহ মন খানিকটা হলেও প্রশান্তি পেল। এত অবধি থাকবে এই প্রশ্নের উত্তরটি। দ্বিতীয় প্রশ্ন আমরা দেখিনি, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস কি? সারা দিনের শেষে ক্লান্ত জীবন, ক্লান্ত প্রকৃতি, ক্লান্ত নাগরিক জীবন, সেখানে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস, দূষণের মাত্রা অত্যন্ত বৃদ্ধি পায় এবং তা দেহ এবং মন দুইয়ের পক্ষেই যথেষ্ট ক্ষতিকর। কবি সে কথা বললেন। তাকে কবি কিসের সঙ্গে কেন উপমিত করেছেন? তাকে কবি কিসের সঙ্গে উপমিত করেছেন? শীতের দুঃস্বপ্নের সঙ্গে। কেন শীতের দুঃস্বপ্নের সঙ্গে কবি শীতের দুঃস্বপ্ন বললেন? কেন কবির জীবনে শীত দুঃস্বপ্ন নিয়ে আসে? কেন? সাম্যবাদী আদর্শে দীক্ষিত কবি, তাই সাম্যবাদ যখন প্রতিষ্ঠিত হয় না, তখন কবির মন কোথায় যেন ক্লান্ত হয়ে পড়ে। কবি সে কথাও যেন বলতে চাইলেন এখানে। তাই শীতের দুঃস্বপ্ন, সেই শীতের দুঃস্বপ্ন যখন পোশাকহীন সেই ছেলেটি, সেই শিশুটি রাস্তার পাশে পড়ে আছে, তাকে দুঃস্বপ্নের সামিল নয়? নিশ্চয়ই। তাই সে কথাকে কবি শীতের দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করলেন। তৃতীয় প্রশ্নে মহুয়ার দেশ কবিতার নামকরণের সার্থকতা। নিশ্চয়ই নামকরণ সার্থক হয়েছে। মহুয়ার দেশ কথাটির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে মহুয়া গাছ অধ্যুষিত সেই স্থানের কথা, যেখানে কবি পৌঁছে গিয়ে নিজের দেহ এবং মনকে প্রশান্তি দিতে চান নাগরিক কোলাহল থেকে। কবি প্রশান্তি দিতে চেয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে প্রশান্তি দিতে পারেননি, কারণ রাতের অন্ধকারকে আলোড়িত করেছিল গভীর বিশাল শব্দ। সামগ্রিকভাবে সব কথার মধ্য দিয়েই কিন্তু সেই মহুয়ার দেশের কথাই আছে, যে তাও মানুষের কোলাহলে, মানুষের লোভে, লালসায় আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে। কবিতার পরতে পরতে মহুয়ার দেশের প্রাসঙ্গিকতা অবস্থান করছে। একদিকে শ্রেষ্ঠত্ব, অন্যদিকে মহুয়া বনের ধ্বংসের ইঙ্গিত। দুই মিলেমিশে কবিতাটি মহুয়ার দেশ নামে যথেষ্ট সার্থক হয়েছে বলেই মনে হয়। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? কাদের কথা বলা হয়েছে? যারা
মহুয়া বনের ধারে কয়লা খনিকে খনন করে নিজেদের অনৈতিক কর্মের কথা জানান দেয়, তাদের কথা বোঝানো হলো। কেমন? কাদের ক্লান্ত দুঃস্বপ্ন? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? কারণ দুই রকম ভাবে, এক, পরিবেশকে ধ্বংস করে নিজেদের অস্তিত্বকে সংকটের মধ্যে ঠেলে দিচ্ছে, তাই ক্লান্ত দুঃস্বপ্ন। দ্বিতীয়, অনৈতিক কর্মে সামিল হওয়ার কারণে প্রশাসনের নেক নজরে পড়তে পারে, তাই তাদের কাছে ক্লান্ত দুঃস্বপ্ন। এই দুই প্রকার দুঃস্বপ্নের কথাই এখানে প্রকাশ করতে হবে। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো, এটা তো বলে দিলামই। ক্লান্ত ধুলোর কলঙ্ক কেন বলা হলো, দুরকম ভাবেই বলতে হবে এখানে। যাই হোক, তোমরা প্রশ্নগুলো সবাই দেখে নিও, উত্তর লেখার চেষ্টা করো। সকলকে অশেষ ধন্যবাদ এবং সকলকে সেই একই কথা, বাংলা ভাষা ও সাহিত্য আমাদের সবার প্রচেষ্টায় মধুর হয়ে উঠুক।